আর পালানোর আর সুযোগ নেই। তার স্ত্রী তো এখানকার বাসিন্দা ছিলেন না, এখানে ওই লালু ভুলুটাকে দেখে বিয়ে করতে এসেছিলেন। এখন তিনি তার দেশে থাইল্যান্ডে ফিরে যাবেন। ওনার তো আবার পিতৃদেবের দুটো তিনটে নাম রয়েছে। ওসিআই কার্ড সেটাও তিনি ভুলভাবে নিয়েছেন, প্যান কার্ড সেটাও জালিয়াতি করে নিয়েছেন, আধার কার্ড সেটাও জালিয়াতি। আমি অন রেকর্ড দায়িত্ব নিয়ে বলছি কথাগুলো। তো ফলে রুজিরা নারুলা বা রুজিরা নারুলা বন্দ্যোপাধ্যায় বা রুজিরা বন্দ্যোপাধ্যায়, যে নামই তিনি ব্যবহার করুন না কেন, ওনার বিরুদ্ধেও তো অনেক অভিযোগ আছে। সৌগত রায়, আপনি যার কথা বলছেন, আপনি রবিনা টন্ডনের সঙ্গে তাকে নাচতে নিশ্চয়ই দেখেছিলেন। উনি একটি মহিলা আসক্ত বরাবরই। আপনারা দেখছেন নিউজ 16 ভারত, রাজনীতির অন্তরালে সত্যের সন্ধানে। দেখুন, পশ্চিমবঙ্গে আদানি বা আম্বানি এরা তো ভারতবর্ষের সবথেকে বড় বিগ শট কোম্পানি, যারা বিভিন্ন রকম পেট্রোকেমিক্যাল হতে পারে বা রিটেল সেক্টর হতে পারে, সমস্ত দিকে এনাদের ব্যবসাটা রয়েছে। আর বন্দর এবং খাদান যেগুলো হয় সেক্ষেত্রে আদানি সারা পৃথিবীতে তাদের একটা নাম রয়েছে। আর পশ্চিমবঙ্গে একটা ডিপ সি পোর্ট ভীষণ দরকার। এখন আমাদের ডিপ সি পোর্টের জন্য অনেকটা উড়িষ্যা কিংবা বিশাখাপত্তনের উপরে নির্ভর করতে হয়। আর যেগুলো আরব থেকে মাল আসে তার জন্য মুম্বাই পোর্টের উপরে নির্ভর করতে হয়। কিন্তু পশ্চিমবঙ্গে যদি ডিপ সি পোর্ট হয়, তাহলে সরাসরি পৃথিবীর যে কোনো প্রান্তে, সেটা ইউরোপ হতে পারে, আমেরিকা হতে পারে, জাপান, চায়না হতে পারে, সমস্ত জায়গা থেকে আমাদের ক্যারেজ কস্টটা অনেক কমবে। কারণ আপনি ধরে নিন বিশাখাপত্তনম থেকে এখানে দূরত্ব কতটা, বা উড়িষ্যা থেকে কতটা দূরত্ব, বা আরবের দিক থেকে আসলে মুম্বাইতে, যখন মুম্বাইতে ডক হচ্ছে, মুম্বাই থেকে এখানে আসতে গেলে কয়েক হাজার কিলোমিটারের দূরত্ব থাকে, ক্যারেজ কস্ট বেড়ে যায় সহজ ভাষায় বলতে গেলে। ফলে এখানে যদি ডিপ সি পোর্ট হয়, তাহলে প্রত্যেক জিনিসের দাম এখানে আমরা কম দামে পাবো, দ্রুত জিনিসপত্র আমরা পাবো। এতে পশ্চিমবঙ্গের বিরাট উন্নতি হবে। যে আপনি যদি জিও লোকেশনটা দেখেন, তাহলে গোটা নর্থ ইস্টের গেটওয়ে কিন্তু এইটা। এছাড়া এই পশ্চিমবঙ্গের এই জায়গাটা ছাড়া এরপর আমাদের পূর্বের দিকে যে কটা আমাদের রাজ্য আছে, সেভেন সিস্টার যেটাকে আমরা বলি, সেই সেভেন সিস্টারের জন্য কিন্তু কোনো পোর্ট নেই। তাকে চট্টগ্রাম পোর্টের উপরে নির্ভর করতে হবে। কিন্তু চট্টগ্রাম একটা বৈদেশিক পোর্ট, সেখানে অনেক বেশি তাদের ক্যারেজ কস্ট আছে। তারা নিজেদের যে বিদেশ থেকে একটা জিনিস আনতে গেলে সেখানে তাদের বিভিন্ন রকমের ট্যাক্সে সেগুলো বসে। ফলে পশ্চিমবঙ্গে যদি হয়, শুধুমাত্র পশ্চিমবঙ্গ নয়, পশ্চিমবঙ্গ, উড়িষ্যা, গোটা নর্থ ইস্ট কিন্তু উপকৃত হবে। ফলে আমি মনে করি যে নতুন যে সরকার এসেছে, তারা আসা মাত্রই যে এই যে শিল্পের বহর আসছে, এটা ভীষণ প্রয়োজন। কেন আসছে সেটা হচ্ছে যে, অনেকে বলতেই পারেন তাহলে কি বিজেপি এতদিন তৃণমূলকে আটকে রেখেছিল, এখানে শিল্পকে হতে দিচ্ছিল না? বিষয়টা সেরকম নয়। বিষয়টা হচ্ছে যে দুটো সরকার যখন একসঙ্গে থাকে, তাহলে কেন্দ্রেই যদি কোনো শিল্পপতি যায়, ওখান থেকে বললেই সমস্ত গ্রিন সিগন্যাল হয়ে যাবে, রাজ্য সেটাকে মেনে নেবে, বা রাজ্য এলেও সেটাকে কেন্দ্রে তারা ফাইলটা পাঠিয়ে দেবে, এক ফোনে কথাটা হয়ে যাবে। কিন্তু তৃণমূল আমলে কি হচ্ছিল, অনেক রাজ্যে অন্যান্য সরকার থাকলেও সেখানে সমস্যা হয় না, কিন্তু তৃণমূলের ক্ষেত্রে সমস্যা হচ্ছে কি, এদের লোকাল স্তরেও পয়সা দিতে হতো, কালীঘাটেও পয়সা দিতে হবে, আবার দিল্লিতেও ফাইল ক্লিয়ারেন্স করানোর জন্য অনেক বিষয় আশয় থাকলেও থাকতে পারে। ফলে ব্যবসায়ীদের এত সমস্যার মধ্যে তারা যেতে চান না। ব্যবসায়ীরা তারা চান যেখানে আমার সুবিধা হবে সেখানেই যাবে। বন্দ্যোপাধ্যায় এই 15টা বছর আমরা দেখেছি নিউ টাউনে বিশ্ব বাংলা কি একটা সামিট টামিট করতেন, গ্লোবাল বিজনেস সামিট। সেখানে এই সমস্ত আদানিরা মমতা বন্দ্যোপাধ্যায়ের পায়ে প্রণাম নিয়ে, আশীর্বাদ নিয়ে বাড়ি চলে যেত, আর আসতো না ফিরে। মমতাকেও এরা টুপি পরিয়েছেন, এরাও মমতাকে টুপি পরাতেন, এই নিয়ে চলতো। এখন টুপি পরানো শেষ হয়ে গেছে, এখন কাজের সময় শুরু হয়েছে। বন্দ্যোপাধ্যায় নিজস্ব পলিসির কারণে, মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পরেই যে নতুন শিল্প হতে গেলে যে সমস্ত ছাড়গুলো হয়, সেই সমস্ত তুলে দিয়েছেন। আপনারা জানেনই, গত বছরও যেটুকুন তিনি ছাড় দিতেন সেটাও গত বছর তুলে দিয়েছিলেন। তিনি আসার পরেই সমস্ত রকম শিল্প বান্ধব হওয়ার জন্য যা যা থাকে, যেমন ধরুন এসিজেড, একটা এসিজেড হলে তার অনেক রকমের সুযোগ সুবিধে থাকে। একটা বড় শিল্পপতিদের ক্ষেত্রে এসিজেড হলে তার আইন কানুনগুলো একটু আলাদা হয়, সেটা উনি এসিজেড একটাও করতে দেননি। বর্তমান যে এসিজেডগুলো ছিল সেগুলোকে ডিফাঙ্ক্ট করে উনি রেখেছিলেন। তারপরে শিল্পের জন্য সবসময় ব্যবসায়ীরা চায় যে তারা ঝুটঝামেলার মধ্যে যাবে না, তারা সরকারকে বলবে, সরকার তার ল্যান্ড ব্যাংক থেকে বা সরকার তার পরিচিত জায়গা থেকে বলে দেবে যে এই জায়গায় আপনি করুন, আমরা সমস্ত রোড, জল এবং ইলেকট্রিসিটি, যেটা তিনটে সব থেকে বেশি দরকার, সরকার ওটা করে দেবে, এবং খুব সস্তায় শিল্পপতিরা জমি চান। স্বাভাবিকভাবে একটা বিরাট জমি তাদের প্রয়োজন হয়, ধরুন কেউ 10 একর, কেউ 20 একর, বিঘা বিঘা জমি তাদের দরকার হয়, একর একর জমি দরকার হয়। তো সেই জায়গায়
তারা সস্তায় যদি জমিটা না পান, শিল্প করবেন কি করে? প্রথমেই যদি হিউজ ইনভেস্টমেন্ট হয়ে যায়, তাহলে সেটা রিকভার করতে টাইম লাগবে। ফলে মমতা বন্দ্যোপাধ্যায় কোনো রকম সহযোগিতা করেননি। তিনি আসলে চাননি এখানে শিল্প আসুক। শিল্প যদি আসে, তাহলে সেখানে মানুষ চাকরি পাবে, মানুষ চাকরি করবে। যার পেটে ভাত আছে, যে চাকরি করবে, সে কি মিছিলে হাঁটবে? মমতা চেয়েছেন বরাবরই তার মিছিলে লোকে হাঁটুক। মানুষের উনি ভাতাজীবী করে রাখবেন, কিন্তু কর্মজীবী করবেন না। আজকে বিজেপি এসছে, বিজেপি বুঝিয়ে দিচ্ছে যে তাদের ভিশনটা কি রয়েছে। গঙ্গাসাগর মেলাটাকে আন্তর্জাতিক মেলা। আর যদি গঙ্গাসাগরকে যদি তীর্থ করতে পারে, তাহলে আমার মনে হয় এটা ইস্টার্ন জোনের, মানে আমাদের পূর্ব ভারতের সবচেয়ে বড় তীর্থ হতে পারে। মানে কুম্ভের পর দ্বিতীয় সব থেকে বেশি জনসমাগম কিন্তু এখানে হওয়ার সম্ভাবনা আছে, যদি সরকার ওখানে ব্যবস্থা নেয়। না, নিয়ে কোনো ভাবনা চিন্তাই নাকি করে। আমরা যেখানে বসে আছি দমদম, একটা সময় এখানে যেসব বলে একটা কারখানা ছিল, 10,000 মানুষ কাজ করতেন। এই যেসবকে কেন্দ্র করেই গোটা দমদমটা কিন্তু ফ্লারিশ করেছিল। বাজার হয়েছে, স্টেশন হয়েছে, পরবর্তীকালে দুটো স্টেশন হয়েছে, ক্যান্টনমেন্ট এবং দমদম। তো একটা শিল্পকে কেন্দ্র করে একটা জায়গার বিরাট উন্নতির সম্ভাবনা থাকে। যেমন সিঙ্গুরকে কেন্দ্র করে টাটার যদি ওখানে শিল্প হতে পারতো, তাহলে প্রাথমিকভাবেই 10,000 থেকে 20,000 মানুষ ওখানেই কাজ করতেন। আশেপাশের দোকানপাট হতো, বাজারঘাট হতো। ওখানে যদি ভালো রকমের যদি ট্রেনের ব্যবস্থা যদি করা যেতে পারতো, তাহলে গোটা একটা শহর কিন্তু উন্নতি হয়। কয়েক কোটি মানুষ একটা জায়গায় কিন্তু সেখানে বিভিন্নভাবে উপকৃত হতে পারেন, নানান রকমভাবে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আদানি বা আম্বানি, এরা তো অনেক বড় শিল্পপতি। নিউ টাউনেও আম্বানিরা কিন্তু আসার চেষ্টা করেছিল আইটি পার্ক, যেখানে আমি দর্শকদের মনে করিয়ে দেবো যে আকাঙ্ক্ষা মোড়ের কাছে, যেখানে এখন বিএসএফের অফিস আপনারা যেখানে দেখতে পারেন, রাম মন্দির বাইকো পার্কের পেছন দিকটা যেখানে, সেখানে আম্বানিদের একটা বিরাট আইটি পার্ক হওয়ার কথা ছিল। এতদিন বন্ধ ছিল, কিন্তু সৌভাগ্য, আপনারা যদি কখনো নিউ টাউনে ওই জায়গায় যান, যারা আশেপাশের মানুষ আছেন, আপনারা দেখবেন আম্বানিদেরও আইটি পার্কের কাজ শুরু হয়েছে। বিভিন্ন রকম নিউ টাউনে এরকম কিন্তু প্রজেক্ট শুরু হয়েছে। শুধুমাত্র যে আদানিরা এসেছেন এমনটা নয়, টাটাদেরও ফেরানোর ভাবনা হচ্ছে। টাটাদের কিভাবে ফেরানো যায়, কি প্রজেক্ট তাদের দেওয়া যায়। কারণ দেখুন, গাড়ির কারখানা কিন্তু খুব ভোলাটাইল। 2-3 মাস পর পর দেখবেন একটা করে নতুন মডেল আসে। ফলে কি ধরনের কারখানা তারা চাইছেন টাটার মাধ্যমে, টাটাদের তো অনেক রকম শিল্প আছে, শুধু গাড়ির কারখানা নয়, তাদের এফএমসিজি সহ বিভিন্ন ব্যবসা আছে। তো ফলে টাটাদের ফেরানো হবে, আদানি, আম্বানি, গোয়েঙ্কা, যারা যারা শিল্পপতি সর্বভারতীয় ক্ষেত্রে আছেন, তাদেরকে অবশ্যই ফেরানো হবে। আর একটা জিনিস আমার মনে হয় পশ্চিমবঙ্গের ক্ষেত্রে খুবই প্রয়োজন রয়েছে, সেটা হচ্ছে ডিফেন্স ইন্ডাস্ট্রি। ডিফেন্স ইন্ডাস্ট্রির ক্ষেত্রে আমি বলবো যে অলরেডি এখানে কিন্তু কলকাতা ডকে কিন্তু আমাদের বিভিন্ন ধরনের ফ্রিগেট বা রণতরী যেটাকে আমরা বলি, সেটা কিন্তু তৈরি হয়। কিন্তু থল সেনার জন্য আমরা দেখতে পাচ্ছি যে এখানে চারিদিকে আমাদের গানশেল ফ্যাক্টরি আছে, আমাদের দমদমে অর্ডিন্যান্স ফ্যাক্টরি আছে, কাশীপুর গানশেল ফ্যাক্টরি আছে, ব্যারাকপুরের দিকে ইছাপুরে একটা গানশেল ফ্যাক্টরি আছে। ফলে অর্ডিন্যান্স ফ্যাক্টরির কিন্তু একটা বাতাবরণ এখানে আছে, ডিফেন্স ফ্যাক্টরি মেকানিজমের জন্য একটা বাতাবরণ আছে। সেই জায়গাকে কাজে লাগিয়ে যদি সরকার মনে করে, প্রাইভেট বা এখন তো অনেকগুলো ডিফেন্স কোম্পানি আছে, কল্যাণী ডিফেন্স ইন্ডাস্ট্রিজ আছে, আদানিদের ডিফেন্স কোম্পানি রয়েছে, এবং টাটাদেরও ডিফেন্স ইন্ডাস্ট্রি রয়েছে। ফলে এরা যদি ডিফেন্স ইন্ডাস্ট্রিটাকেও পশ্চিমবঙ্গে আনার চেষ্টা করেন, তাহলে একটা কিন্তু এখানে খুব ভালো অপরচুনিটি রয়েছে। আজও বজবজে 12 নম্বর ওয়ার্ডে খুব কম সংখ্যায়, কারণ দেখুন যাদের যাদের দেখছেন দিনে হয়তো 4-5টা নেতাকে চোর চোর শুনতে হচ্ছে। এখনও কয়েক লক্ষ তৃণমূল নেতা আছেন যারা কিন্তু ঘুরে বেড়াচ্ছেন। বিশেষ করে আমি যেখানে আছি, আমি তো আমার আশেপাশের দুটো পুরপ্রধানকে দেখছি খুব সুন্দর করে তারা ঘুরে বেড়াচ্ছেন। দমদম পুরসভার পুরপ্রধান হরিন্দর সিং, তিনিও খেয়ে দিয়ে এই 15 বছরে বিরাট মোটা হয়েছেন। যদিও তিনি তৃণমূল আমলে নয়, বাম আমল থেকেই তিনি বিরাট বড় দুষ্কৃতী। তাকে কালো নামে, এখানে কালুয়া নামে তাকে পরিচিত ছিলেন। দমদমের যিনি পুরপ্রধান আছেন, যারা আমাদের বয়সী বা আমার থেকে বয়োজ্যেষ্ঠ যারা হবেন, তারা খুব ভালো করে জানেন যে উনি একজন টিকিট ব্ল্যাকার ছিলেন। সেই টিকিট ব্ল্যাকার আজকে দমদম পুরসভার পুরপ্রধান হয়ে বসে আছে। আজকের দিন অবধি দমদম পুরসভায় সে আছে, তার লজ্জা নেই, কিছু নেই। আপনি দেখুন, আজকেই আমরা দেখলাম যে কৃষ্ণা চক্রবর্তী, সাধারণত তাকে ভদ্র মানুষ বলে সবাই চেনে জানে, যদিও পর্দার আড়ালে অনেক কিছু তিনি করেন, সেগুলো আজকের বিষয় নয়, একদম অন্য বলবো। তো আজকে দমদম পুরসভা দেখুন, তারা কিন্তু ছাড়েনি, বা তাকে এখনও চোর চোর শুনতে হয়নি, বা এখনও তিনি পুরসভা চালাচ্ছেন বহাল তবিয়তে, এখনও কাটমানি খাচ্ছেন বলে অভিযোগ উঠছে। আমার উত্তর দমদম পুরসভায় যিনি এখানকার চেয়ারম্যান রয়েছেন, বিধান বিশ্বাস, তার 52খানা পুকুর রয়েছে। সবটাই যে সৎভাবে তিনি উপার্জন করছেন এমনটা নয়।
ভোট এখন যখন শেষ হয়েছে ওনার পুকুরে অনেকে শুনেছি নাকি বিষ তেল মেরে দিয়েছে, ওনার মাছের ব্যবসা ক্ষতিগ্রস্ত হয়েছে, এটা সত্যি কথা। কিন্তু তিনি কিভাবে এত তাকে দেখলে বাপ্পি লাহিড়ীও এখন হয়তো স্বর্গ থেকে দুঃখ পাবেন, তিনি এত সোনাদানা পরে থাকেন। মানে অনেকে বলেন নাকি 2 কেজি সোনা তিনি পরে থাকেন, 10 আঙুলে বিরাট বিরাট আংটি, সব গলার মধ্যে বিরাট বিরাট চেন, এরা কিন্তু ঘুরে বেড়াচ্ছে। সবাই যে এখনও যে খারাপ অবস্থায় আছে, বহাল তবিয়তে অনেকেই কিন্তু ঘুরে বেড়াচ্ছেন, কয়েকজন কতিপয় চোর চোর শুনছেন। তো আমার মনে হয় যে ক্র্যাকডাউনটা চলছে সেটা আরও বেশি বেশি করে প্রয়োজন রয়েছে। প্রচুর জায়গায় আপনি দেখুন, নিউ ব্যারাকপুর পুরসভা সেটাও চলছে। কোনো পুরসভা আমি ভেঙে দেওয়ার পক্ষে নয়, কিন্তু আমি বলছি যে সরকার যখন বদল হয়েছে, মানুষ যখন চাইছে সমস্ত কিছুর বিচার হোক, তাহলে কতিপয় কয়েকজন তাদের বিচার হবে আর বাকিরা ঘুরে বেড়াবেন, এটা ঠিক নয়। দেখছেন নিউজ 16 ভারত, রাজনীতির অন্তরালে সত্যের সন্ধানে।